হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসআই 9 অ্যান্ড 10। আশা করি খুব ভালো করে জমিয়ে পড়াশোনা করছিস তোরা। তো দেখ, আমরা চলতরিতের দুটো লেকচার করেছিলাম, তাই তো? দুটো ক্লাস করেছিলাম। চলতরিতের পুরোপুরি শেষ হচ্ছে আজকেই থার্ড লেকচারে। ওকে, ক্লাস 3 যেটা দেখ লেখা আছে, ক্লাস নাম্বার 3 চলতরিত। এটা আমরা চলতরিত আজকে পুরো শেষ করে দেবো। সমস্ত পিওয়াইকিউ করে নেবো, যা যা টপিকগুলো বাকি ছিল সেগুলোও করে নেবো, ঠিক আছে? আর তার পরের দিন থেকে তড়িৎ চুম্বকত্ব, একটা কি দুটো ভিডিওর মধ্যে তড়িৎ চুম্বকত্ব শেষ করে পুরো বড় চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, আশা করি ক্লাস খুব ভালো লাগছে। তোরা ফিডব্যাক দিস, জানাস, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস স্টার্ট করি। ওকে, চলো। দেখো, চলো তড়িৎ ক্লাস নাম্বার 3। তোরা অলরেডি প্রথম ক্লাসটা অনেকেই দেখেছিস, তার পরেরটাও দেখে নে। ওখানে খুব ভালো ভালো পিওয়াইকিউ করিয়েছি। প্রিভিয়াস ইয়ার লাস্ট 3-4 বছর চলতড়িৎ চ্যাপ্টার থেকে যা যা অঙ্ক করিয়েছিলাম সুন্দরভাবে সলভ করানো আছে। ওকে, চল। এই চ্যানেলে তোরা জানিস পেয়ে যাবি পুরো সমস্ত ভিডিওগুলো 9-10 এর। তোরা সাবস্ক্রাইব করে নিস, না করা থাকলে এসওই 9 অ্যান্ড 10। ওকে, আর এসওই বাংলাও করে রাখিস, যেটা খুবই ডেডিকেটেড চ্যানেল। এসওই বাংলা 11-12 এর কথা বলছি না, মেন চ্যানেলটা, যাতে অনেক ধরনের ইনফরমেশন দেওয়া থাকে। ওকে, চলো। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে, যে টপিকগুলো আমাদের বাকি ছিল সেগুলো আজ কমপ্লিট করে ফেলবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কি বলেছে দেখ, বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার কেন ব্যবহার করা হয়? তোরা এক্স্যাক্টলি দেখ কেন লেখা আছে, এক্স্যাক্টলি তোরা পরীক্ষাতে এই কোয়েশ্চেনের আনসার হিসাবে এটা লিখলেই ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, আমি বুঝিয়ে দেবো। দেখ কি লেখা আছে, নাইক্রোম তার হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এবং উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট। যেহেতু নাইক্রোম তারের রোধ, এবার কারণটা দেখ এক্সপ্লেন করছি। ওকে, যেহেতু নাইক্রোম তারের রোধ বেশি, তড়িৎ প্রবাহের ফলে এতে বেশি তাপ উৎপন্ন হয়। ওকে, দেখ মেন হচ্ছে, দেখ দুটো জিনিস মনে রাখবি। এটা হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট আর উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট, মানে নাইক্রোম তারের হচ্ছে রোধটা খুব হাই হয়। এবার তোরা জানিস জুলের সূত্র থেকে, জুলের কি সূত্র? তাপ। জুলের তাপ সংক্রান্ত যেটা সূত্র কি বলছে, দেখ ধর কোন একটা তার আছে, তারটার হচ্ছে রোধ আছে, এখানে নাইক্রোম তার নেওয়া হলো। রোধ যত বেশি হবে তত তারটার মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, রোধ যত বেশি হবে তত বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে লাভটা কি হবে? বৈদ্যুতিক হিটার আমরা কোথায় ব্যবহার করি? বিভিন্ন রান্না করার কাজে, জল গরম করতে, বাড়ির বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি, যেখানে আমাদের তাপটা দরকার হয়। তো তাহলে কি হবে, নাইক্রোম তার ব্যবহার কেন করা হচ্ছে? নাইক্রোম তারের রোধটা যেহেতু বেশি, ওর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তড়িৎ প্রবাহ মাত্রা হলে জুলের সূত্র অনুযায়ী কি হবে, প্রচুর পরিমাণে রোধ বেশি হওয়ার জন্য তাপ উৎপন্ন হবে। ওকে, এটা একটা পয়েন্ট। আর মোস্ট ইম্পর্টেন্ট আর একটা পয়েন্ট কি, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। দেখ এমন একটা তার ব্যবহার করছিস যেটার গলনাঙ্ক যদি কম হয় তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে, কিন্তু নাইক্রোম তারের গলনাঙ্কটাও অনেক হাই হয়, তাহলে তাপ যে উৎপন্ন হবে সেটা অনেকক্ষণ সহ্য করতে পারবে না, গলে। এই কারণের জন্য বৈদ্যুতিক হিটারে হচ্ছে নাইক্রোম তার ব্যবহার করা হয়। তাহলে ফার্স্ট পয়েন্ট কি, রোধ বেশি হলে অনেক বেশি তোর কারেন্ট গেলে অনেক অনেক বেশি তাপ উৎপন্ন হবে, যেটা আমাদের দরকার। আমরা বেসিক্যালি বৈদ্যুতিক হিটারে কি করি রে, তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে কনভার্ট হয়, তাই তো? সেটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। তাহলে তাপ উৎপন্ন হলে আমাদেরই ভালো, যে কারণে আমরা ইউজ করছি সেটা ফুলফিল হয়ে যাবে, রাইট? আর একটা কি, উচ্চ গলনাঙ্ক হওয়ার জন্য সহজে গলবে না, সেই কারণেই বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তারের এত ব্যবহার। ওকে, আর নাইক্রোম তার এটা জিজ্ঞেস করে কি কি সংকর, বেসিক্যালি একটা সংকর ধাতু কি কি মিশিয়ে তৈরি। মেন সবসময় মনে রাখবি, নাইক্রোম তারের মেন দুটো যে উপাদান, নিকেল আর হচ্ছে ক্রোমিয়াম। এটা ছাড়াও খুব অল্প পরিমাণে হচ্ছে লোহাও মেশানো থাকে। এটাও কোয়েশ্চেন করে যে নাইক্রোম তারটা, এটা তো একটা সংকর ধাতু, নাইক্রোম কি কি দিয়ে তৈরি এটা? তো বেসিক্যালি এখানে মনে রাখবি, মেনলি যেটা দিয়ে তৈরি তার মধ্যে লোহাটা খুব অল্প পরিমাণে থাকে। মেন যে দুটো জিনিস থাকে আমি এখানে লিখে দিচ্ছি, দেখ, নিকেল আর ক্রোমিয়াম। নিকেল ও ক্রোমিয়াম, এই দুটো হচ্ছে মেন থাকে, আর খুব অল্প পরিমাণে লোহা থাকে। ঠিক আছে, তাহলে দুটো কোয়েশ্চেন হয়ে গেল। চলো নেক্সট। দেখ এখানে কি বলেছে, ফিউজ তারের বৈশিষ্ট্য এবং কার্যনীতি লেখো। তোরা প্রত্যেকে তোদের বাড়িতে যে ইলেকট্রিক বোর্ড আছে দেখবি একটা ফিউজ ওয়্যার কানেক্ট করা আছে। আজকে শিখবি যে কেন ফিউজ ওয়্যারটা আছে। প্রথমত যদি বৈশিষ্ট্য বলে, এই দুটো বৈশিষ্ট্য লিখবি, যেটা রোধটা উচ্চ রোধ হয় কিন্তু নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। আর কার্যনীতি কি, দেখ আমি আনসার এখান থেকেই, তোরা ধর তোদের এইচএসে এই কোয়েশ্চেনটা এলো বা যে কোনো এক্সামে এই কোয়েশ্চেনটা এলো, সেই এই আনসারটা লিখলেই ফুল মার্কস পেয়ে যাবে। ওই জন্য গুছিয়ে আনসারটা সুন্দরভাবে লেখা আছে।
এবার বলবি স্যার এগুলো কেন? দেখ, রোদ যদি উচ্চ হয়, তোরা এক্ষুনি শিখেছিস আগের বার, রোদ যদি উচ্চ হয় অনেক বেশি কারেন্ট যাওয়া মানে অনেক বেশি তাপ তৈরি হবে। ধর দুটো তার নিবি, একটা হচ্ছে তার নাম্বার 1 আর একটা হচ্ছে তার নাম্বার 2। তার নাম্বার 1 এর ধর যে রোদ সেটা তার নাম্বার 2 এর থেকে বেশি। যদি একই পরিমাণ কারেন্ট যায়, যা রোদ বেশি সেখানে বেশি তাপ উৎপন্ন হবে। এইটা হচ্ছে জুলের তাপ সংক্রান্ত সূত্র যেটা, ঠিক আছে? কোন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে যে তাপ তৈরি হয় সেই সংক্রান্ত যে জুলের সূত্রটি আছে তার হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করছি, যে যার রোদ যত বেশি হবে তার মধ্যে দিয়ে কারেন্ট গেলে তত বেশি তাপ তৈরি হবে, সমানুপাতিক। ওকে, এবার তুই বলবি স্যার উচ্চ রোদ নিয়ে কি হলো? তাহলে ফিউজ তারের মধ্যে তাপ অনেক বেশি তৈরি হলো কারেন্ট গেলে। এবার এটা হচ্ছে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। তাহলে তুই বলবি যে স্যার তাহলে নিম্ন গলনাঙ্ক মানে তাপ অনেক বেশি তৈরি হলে পুড়ে যাবে। এক্স্যাক্টলি তাই। ফিউজ তার কেন ব্যবহার করা হয় বাড়িতে? যদি যতটা দরকার তার থেকে বেশি কারেন্ট যায়, যেটাকে বলা হয় শর্ট সার্কিটও হতে পারে, বা তোর হচ্ছে ওভারলোড হয়ে গেছে, তোর হচ্ছে কি হয়েছে ওভারলোড হয়ে গেছে, ধর যে পরিমাণ কারেন্ট যাওয়ার কথা খুব বেশি পরিমাণ কারেন্ট যাচ্ছে, তখন তাহলে ফিউজ কি করবে? দেখ, ওই বেশি কারেন্ট ধর তোর এসিতে গেল, ফ্রিজে গেল, তোর বাড়ির সব জিনিস খারাপ হয়ে যাবে। তাহলে ওদের যাওয়ার আগে একটা ফিউজ ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্টটা যেতে হয়। ওইভাবেই বাড়িতে সার্কিট বা বর্তনীটা করা থাকে। কি করবে? দেখ, যদি খুব বেশি পরিমাণে কারেন্ট যায় কি হবে? উচ্চ রোধের জন্য তাপ তৈরি হবে ফিউজ তারটায়, আর ওর যেহেতু গলনাঙ্কটা কম, গলে যাবে। তাহলে কি হবে? ধর এরকম একটা সার্কিট ছিল, এখানে ধর ফিউজ ওয়্যার আছে, ঠিক আছে? আমি কথার কথা বললাম, এখানে ধর একটা ফিউজ ওয়্যার লাগানো আছে, এখানে কি আছে রে? ফিউজ ওয়্যার, FW দিলাম। ওকে, এরপর তোর বাদ বাকি সবকিছু লাগানো আছে। ধর এখানে বাল্ব লাগানো আছে, এসি লাগানো আছে, বিভিন্ন কিছু তোর বাড়িতে যা যা আছে লাগানো আছে, পরপর প্যারালালি লাগানো আছে। ওকে, এখানে ধর অন্য ধর টিভি লাগানো আছে, কথার কথা এইভাবে লাগানো আছে, ঠিক আছে? এবার কি করবে? ফিউজ ওয়্যারটা একদম প্রথমে থাকবে। যদি দরকারের থেকে অতিরিক্ত কারেন্ট যায় তাহলে কি হবে? এটা গলে যাবে, কারণ অনেক বেশি তাপ তৈরি হবে। গলে গেলে কি হবে? দেখ ম্যাজিকটা, গলে গেলে এখানে তাহলে কি হবে? এই জায়গাটায় সার্কিটটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এবার তুই জানিস কারেন্ট তো এরকম কাটা পথে যেতে পারে না, কারেন্ট যাওয়ার জন্য কি হয়? পুরোপুরি সার্কিটটা ক্লোজড হতে হবে, একদম তোর পুরোপুরি সার্কিটটা জোড়া থাকতে হবে, কোথাও ফাঁকা থাকলে হবে না। তাহলে অতিরিক্ত কারেন্টটা এইগুলোর মধ্যে দিয়ে যেতে পারলো না। বাড়ির সমস্ত যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, বাড়িতে যা যা আমরা ইউজ করি, যেগুলো আমাদের কারেন্টে চলে, সেগুলো তাহলে সুরক্ষিত থাকলো। এইভাবে ফিউজ ওয়্যার হচ্ছে কাজ করে। এই কার্যনীতিটা এখানে লেখা আছে। আর বৈশিষ্ট্যটা কি? উচ্চ রোধ আর নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। ওকে, চলো নেক্সট দেখ। এবার তোকে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখ, একটা অঙ্ক দিয়েছে যেটা আমরা সলভ করব। কি বলেছে দেখ, নিম্নলিখিত বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে রে? তুল্য রোধ বার করতে হবে। চলো দেখা যাক। দেখ, এটা খুব সুন্দর। কেন? তোরা কি পড়েছিস এই চ্যাপ্টারে? শ্রেণী সমবায় পড়েছিস, সমান্তরাল সমবায় পড়েছিস, কিন্তু এটা দেখে চট করে ধরতে পারবি যে এরা শ্রেণীতে আছে না সমান্তরালে আছে? আজকে একটা ট্রিক শেখাবো, যেই ট্রিকটা ইউজ করে তোকে এইরকম জটিল জটিল সার্কিট বা যেটা দেখে বোঝা যায় না সহজে, যে দেখ এটা যদি এরকম থাকতো, এটা খুব সুন্দরভাবে বোঝ, এটা কিন্তু অঙ্কটা দেখতে যতটা সোজা, সলভ করা কিন্তু কঠিন। ধর এইটা এরকম ভাবে থাকতো, যদি এই রকম থাকতো, এই রকম ভাবে যদি কানেক্ট করা থাকতো, এখানে এ লেখা হতো, এখানে বি লেখা হতো, তোরা তখন কি আনসার দিতিস? স্যার এটা তো খুব সোজা, তিনটে রেজিস্ট্যান্স পরপর তিনটে রোধ যুক্ত করা আছে, তাহলে আনসার হবে। আমরা জানি তুল্য রোধের ফর্মুলা কি? R1 + R2 + R3, তাহলে স্যার আনসার হবে 6। ওকে, যদি এটা প্যারালালে থাকতো, এরকম না থেকে ধর এইভাবে থাকতো, সমান্তরালে যদি থাকতো, ধর এইভাবে কানেক্ট করা থাকতো, তখন বলবি স্যার এ তো খুব সোজা, এ আর কঠিনের কি হলো? এটা 1, এটা 2, এটা 3, তাহলে কি ফর্মুলা? বলবি স্যার আমি করে ফেলবো ইকুইভ্যালেন্ট 1/r মানে 1/1 + 1/2 + 1/3। এখান থেকে এটা সলভ করে r এর ভ্যালুটা বার করব। কিন্তু দেখ এখানে ডাইরেক্ট না এইভাবে দেয়া আছে না এইভাবে দেয়া আছে, তাহলে বুঝবো কি করে যে এটা শ্রেণীতে আছে না সমান্তরালে আছে? তার জন্য একটা কনসেপ্ট লাগে। কি কনসেপ্ট লাগে? দেখ, তোকে প্রথমে
নাম্বার দিতে হবে, এখানে নাম্বার বা বলতে পারিস প্রান্তগুলো দিতে হবে। দেখ এটা এ প্রান্ত, এ প্রান্ত। এবার দেখ এই এ প্রান্ত থেকে একটা তার গিয়ে পুরোপুরি ডাইরেক্ট এখানে কানেক্ট করা। এই রাস্তাটার মাঝে আর কাউকে দেখতে পাচ্ছিস? এই যে এ থেকে যেটা গেছে আর এই যে ওপরের রাস্তাটা, এর মধ্যে আর কেউ আছে? কোন রকম কেউ কি আছে? এই রাস্তাটা দেখ ফাঁকা, কেউ নেই, একটা সোজা তার গিয়ে ডাইরেক্ট কানেক্ট করা। যখনই এরকম সিচুয়েশন দেখবি তার মানে তুই বলতে পারিস এই প্রান্তটাকেও আমি নাম দিতে পারি, এই পয়েন্টটাকেও এ। যদি ভালো করে বুঝবি, এটা এটা একটু কঠিন অঙ্ক। এর মাঝে যদি অন্য কোনো রোধ থাকতো তাহলে কিন্তু আমরা এটা বলতে পারতাম না। যেহেতু এই রাস্তাটা ফাঁকা, কেউ নেই, একটা নর্মাল তার দিয়ে কানেক্ট করা, তখন আমি বলতে পারি এটা যদি এ পয়েন্ট হয়, এই রাস্তাটা যেহেতু ডাইরেক্ট কানেক্ট, এটাও এ পয়েন্ট। সেম ভাবে দেখ এইটা বি, এটা বি পয়েন্ট, এই রাস্তাটাতেও দেখ কেউ নেই, তো এইটাকে আমরা বলতে পারি বি পয়েন্ট। স্যার এটা করে লাভ কি হলো? বুঝতে পারলি এটা, যে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এবার মজাটা দেখ, আশা করি অনেকে বুঝতেও পারছিস। তাহলে এই যে 1 ওহম আছে, ওর দুটো দিকে কে কে আছে? এ একটা দিকে আছে আর একের আর একটা দিকে বি আছে। ওকে, এই যে 2 আছে, ওর একটা দিকে দেখ এ আছে আর একটা দিকে বি আছে। এই যে 3 আছে, ওর একটা দিকে দেখ এ আছে আর একটা দিকে বি আছে। তাহলে এইভাবে কখন হয়? যখন এদের প্রত্যেকেরই একটা দিক এ এর সাথে কানেক্ট আর একটা দিক বি এর সাথে কানেক্ট। এরকম কখন হয়? এই কনফিগারেশন বা এই ধরনের সমবায়ে আমরা সেটা দেখতে পাই। প্যারালালে কি হয়, মানে সমান্তরাল সমবায়ে কি হয়? প্রত্যেকটা যে রোধ আছে তার প্রত্যেকটা, দেখ যে কোনো রোধের দুটো সাইডই হবে। এখানেও দেখ এইটা এ, এরা প্রত্যেকে একটা এ এর সাথে কানেক্ট, একটা দিক বি এর সাথে কানেকশন। কিন্তু সিরিজে দেখ এটা এ হলে এটা আর বি বলতে পারি না। কেন? স্যার বি এর মধ্যে দেখ আরো এসে গেলে তাহলে এটা অন্য হয়ে যাবে সি, এটা অন্য হয়ে যাবে ডি। তো তার মানে কি সমান্তরালেই এটা সম্ভব হয় যে প্রত্যেকের বাঁ দিক আর ডান দিক একই পয়েন্টে কানেক্ট করা, যেটা আমাদের এই ছবিতেও হচ্ছে। তার মানে কি স্যার? তার মানে উপরের ছবিটা দেখতে আলাদা হলেও এই তিনটে রেজিস্ট্যান্স বা তিনটে রোধ সমান্তরাল সমবায়ে আছে। তাহলে এই ছবিটা কোয়েশ্চেনে দিয়েছে, এই ছবিটাকে আমি কিভাবে এঁকে নিতে পারি? দেখ এই ছবিটা আসল মানে হচ্ছে এইটা, তুই যাতে ঘাবড়ে যাস সেই কারণে দিয়েছে, কিন্তু ক্লাসটা করে নিচ্ছিস তাহলে ঘাবড়ানোর তো দরকার নেই। তো ক্লাসের গুরুত্ব বুঝতে পারছিস কি কারণে তোদের ক্লাসগুলো দেয়া হয়। ওকে, তো এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি। তাহলে একটা 1 ওহম, একটা 2 ওহম, একটা 3 ওহম। তাহলে এ আর বি এর মধ্যে আমার তুল্য রোধ কত হবে রে? বার করে ফেল। 1/r মানে 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। তাহলে 6 লসাগু হয়ে গেল, উপরে আসছে 6 প্লাস 3 প্লাস 2। তাহলে আর মানে কত আসছে রে? 6/11 ওহম। তার মানে বলতে পারিস 0.545 এরকম ওহম, মানে 0.54। ওকে, তাহলে আনসার হবে 0.54। যদি এরকম দিত খুব সহজ, কিন্তু এরকম দিয়েছে, এখানেই ভুল হয়ে যাবে। অনেকে ভাববে শ্রেণী, অনেকে ভাববে সমান্তরাল। ওকে, এইটা যখনই এরকম সার্কিট দেখবি আর এরকম ডাইরেক্ট কানেকশন দেখবি, তখন এইরকম পয়েন্টগুলোর নাম দিয়ে দিবি। এই মাঝে যখন কাউকে দেখবি, যদি এখানে ব্যাটারি থাকতো তাহলে 1 পয়েন্ট বলতে পারতাম না। ডাইরেক্টলি ওয়্যার দিয়ে কানেক্ট থাকতে হবে, তার দিয়ে ডাইরেক্ট কানেকশন থাকতে হবে, তখন আমরা সেগুলোকে 1 পয়েন্ট হিসেবে ভাবতে পারি। ওকে, চলো, এটা দারুণ একটা ট্রিক, বা এইভাবেই করতে হয় বেসিক্যালি। এখানে দেখ কি বলেছে, 220 ভোল্ট 100 ওয়াট। কি বলেছে? 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? তাহলে কি দিয়ে দিয়েছে? ওয়াট মানে কি দিয়ে দিয়েছে রে? তড়িৎ ক্ষমতা, পাওয়ারটা দিয়ে দিয়েছে। আর 220 ভোল্ট মানে কি? ভোল্টেজটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, পাওয়ারের 3টে ফর্মুলা আছে, আমি করিয়েছিলাম। যখন এই রকম দিয়ে দেবে পাওয়ারের, দেখ 3টে ফর্মুলা আছে। একটা হচ্ছে P ইকুয়াল টু VI, ভোল্টেজ ইন্টু কারেন্ট। একটা হচ্ছে আছে P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আর একটা আছে P ইকুয়াল টু I স্কোয়ার বাই আর। স্যার এত কি করে মনে রাখবো? খুব সিম্পল, ওহমের ল তো জানিস তোরা, ওহমের সূত্র V ইকুয়াল টু IR। দেখ এখানে ভি এর জায়গায় IR বসা, এইটা চলে আসবে। আর এখানে দেখ I এর জায়গায় V/R বসা, এইটা চলে আসবে। তো একটা মনে রাখলে ওহমের সূত্র দিয়ে বাকি দুটো এসে যাচ্ছে। এবার মেন ইম্পর্টেন্ট কথাটা কি, স্যার কখন কোনটা ব্যবহার করব? যখন যেটা দিয়ে দেবে।
এটা আমরা বেসিক্যালি শ্রেণীতে বার করি, শ্রেণীতে কাজে লাগাই, আর এটা সমান্তরালে কাজে লাগাই। এখানে দেখ কি দিয়ে দিয়েছে, পি আর ভি, তাহলে পি আর ভি দিয়ে দিয়েছে, আর বার করতে হবে, তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো। আর ইকুয়াল টু কি লিখতে পারি রে, ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি স্কোয়ার মানে কত হচ্ছে এখানে দেখ 220 ভোল্ট, তাহলে 220 তার স্কোয়ার বাই পি মানে কত 100 ওয়াট। তাহলে দেখ 220 ইন্টু 220 বাই 100, তাহলে 0 0 কেটে গেল, ওপরে দুটো এত ওহম, তার মানে 22 ইন্টু 22 কত হয় রে 484 ওহম। তাহলে আনসার কত হবে রে 484 ওহম। 484 ওহম হচ্ছে বাল্বটা রোধ হবে। ওকে, চলো নেক্সট। এবার দেখ কি বলেছে, বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়। দিন পাল্টাচ্ছে, তো আরো অ্যাডভান্স হচ্ছে টেকনোলজি। এখন বাড়িতে যেটা ফিউজ তারের বদলে তোর হচ্ছে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় এমসিবি। কি বলা হয় রে, এমসিবি। এটার ফুল ফর্মটা মনে রাখিস যদি আসে, মিনিয়েচার, মানে ফিউজ তার যে কাজটা করতো, তোর কি করতো, বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন করে দিত যখন সার্কিটে অনেক বেশি কারেন্ট যাওয়া শুরু হতো বা ওভারলোড হয়ে যেত। এও একই কাজ করে কিন্তু আলাদা ভাবে, ওটা পুড়ে গিয়ে হয়। এটা ইলেকট্রোম্যাগনেটিক প্রসেসে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রসেসে তড়িৎ চুম্বকীয় পদ্ধতিতে একটা, ওটা ডিটেলে একটা একদিন আলোচনা করবো, যদি ইন্টারেস্ট থাকে বলবি, বোঝাবো একদিন। ওটা ডিটেলটা তোদের নেই যে স্যার এমসিবি কিভাবে কাজ করে, বাড়িতে থাকলে দেখবি টপ করে পড়ে যায় ওটা, ঠিক আছে। যেমন তোলা ছিল, ওভারলোড হলেই পড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইলেকট্রিকের জিনিসগুলোকে বাঁচিয়ে দেয়। তো এটা ফুল ফর্ম কি রে, মিনিয়েচার সার্কিট ব্রেকার। এটা দিতে পারে কখনো, তো ফুল ফর্মটাও জেনে রাখ, মিনিয়েচার সার্কিট ব্রেকার। ওকে, মানে সার্কিটটাকে ব্রেক করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে বা টুকরো করে দিচ্ছে, মিনিয়েচার সার্কিট ব্রেকার। ওকে, চলো নেক্সট। এটার আনসার হয়ে গেল এমসিবি। তোদের অপশনে এমসিকিউ ফরম্যাটেও আসতে পারে, 1 নাম্বারেও আসতে পারে, এর পুরো নামটাও আসতে পারে। তো একটা কোয়েশ্চেনের সাথে সাথে দেখ অনেক কটা হয়ে যাচ্ছে। ওকে, ভেরি গুড। চলো, বোঝা যাচ্ছে ক্লাস? খুব ভালো লাগলে ক্লাস, জানিস তো এই যা যা দেয়া হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। বেশি বেশি করে শেয়ার করে দিবি, আর অবশ্যই কমেন্ট করে জানাবি যে স্যার কেমন লাগছে, কোন টপিকের ভিডিও লাগবে জানাবি। ওকে, চলো নেক্সট। প্রদত্ত কোন এককটি তড়িৎ শক্তির একক? তো তড়িৎ শক্তি আজকে আমরা এক্ষুনি পড়বো একটু ডিটেলে। তড়িৎ শক্তির একক হিসাবে কোনটা নেওয়া হয়, দেখ এখানে দিয়েছে ওয়াট। ওয়াট তো তড়িৎ শক্তির, এখানে কি বলছে, প্রদত্ত কোন এককটি তড়িৎ শক্তির একক। প্রদত্ত কোন এককটি, বেসিক্যালি আনসারটা দেওয়া উচিত ছিল, হ্যাঁ ঠিকই আছে, তড়িৎ শক্তির একক বা তড়িৎ শক্তি ব্যয়ের একক। তো ভোল্ট তো জানিস কার একক, পোটেনশিয়াল ডিফারেন্স তড়িৎচালক বলের, ওহম তো রোধের, ওয়াট কি তড়িৎ ক্ষমতার একক। তাহলে তড়িৎ শক্তির একক বেসিক্যালি কি, কিলো ওয়াট ঘন্টা। বা এটাকে তুই বলতে পারিস যে স্যার কালকে দেখলি কোয়েশ্চেনটা একটু লেখা আছে তড়িৎ শক্তির একক হিসাবে ওটা, বা তড়িৎ শক্তি ব্যয়, কতটা তড়িৎ শক্তি খরচ হচ্ছে তার একক হিসাবে আমরা এটা ব্যবহার করি, কিলোওয়াট ঘন্টা। চলো নেক্সট। এবার হচ্ছে আমরা তড়িৎ ক্ষমতা নিয়ে কিছুটা পড়বো। তড়িৎ ক্ষমতা মানে কি দেখ জেনে নে। বৈদ্যুতিক কার্য করার হারকে, অর্থাৎ তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার হারকেই তড়িৎ ক্ষমতা বলা হয়, যেটাকে বলা হয় ইলেকট্রিক পাওয়ার। ইলেকট্রিক পাওয়ার মানে কি রে, ইলেকট্রিক পাওয়ার মানে বেসিক্যালি যে কাজটা করা হচ্ছে, ডব্লু জানিস, বৈদ্যুতিক যে কাজটা করা হচ্ছে, যে সময়ে করা হচ্ছে, সেটা দিয়ে ভাগ করলে পি মানে ডব্লু/টি। এখান থেকে একটা মজার জিনিস প্রমাণও করে দিই, পি ইকুয়াল টু ডব্লু/টি। আমি একটু আগে কি লিখেছি দেখ, পি ইকুয়াল টু ভিআই। এটা দেখ প্রমাণ করা যায় কিভাবে, কখনো আসে না, আসতেও পারে বলা যায় না। যত নলেজ গেইন করে রাখবি তত ভালো, ঠিক আছে। সবসময় তো এক্সাম টার্গেট করে পড়লে হয় না, নলেজের জন্য পড়তে হয়। দেখ এই ডব্লু মানে কি, আমি নিজে পড়িয়েছি, একটা চার্জকে কোনো একটা তড়িৎ, তোর হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কৃতকার্য করা হয় সেটাকে আমরা ভি বলি। তো ডব্লু মানে আমরা একটা জিনিস পড়েছি কিউ ভি, তাই তো। কোনো একটা পয়েন্টে, কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব মানে কি, কৃতকার্য বাই তার আধান। কোন একটা আধানকে অনেক দূরত্ব থেকে ওই পয়েন্টে আনতে তড়িৎ ক্ষেত্রে যে কাজ করতে হয়, তাই তো। আমরা পড়েছিলাম কি রে, ভি ইকুয়াল টু ডব্লু/কিউ। তো সেখান থেকে লিখতে পারি ডব্লু ইকুয়াল টু কিউ ভি বাই টাইম টি। এবার দেখ কিউ/টি মানে কি, আধান
বাই সময় মানেই কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে আমরা পেয়ে গেলাম P ইকুয়াল টু VI। ওকে, প্রমাণ হয়ে গেল। দেখ এবার মোস্ট ইম্পর্টেন্ট, দেখ ব্যবহারিক ক্ষেত্রে তড়িৎ শক্তির পরিমাপ করা হয় ওয়াট ঘন্টা এবং কিলোওয়াট ঘন্টা দিয়ে। এখান থেকে কি আগের বছর একটা কোয়েশ্চেন পড়েছে, এক্ষুনি আমি তোদের বললাম, ঠিক আছে। মেন এইটাই আমরা ইউজ করি, কিলোওয়াট ঘন্টা। এইটা এমসিকিউতে পড়তে পারে, ওই জন্য কোয়েশ্চেনটা আনা। বৈদ্যুতিক সরবরাহ সংস্থা বাড়িতে সরবরাহিত বিদ্যুৎ শক্তি যে এককে পরিমাপ করে তা হলো বিওটি একক। এটা কি স্যার? কিছুই না, বিওটি হচ্ছে আর একটা নাম কার? কিলোওয়াট ঘন্টার। কিলোওয়াট ঘন্টার আর একটা নামই হচ্ছে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। ওকে, ফুল ফর্মটা করে রাখবি, বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে যে আমাদের বাড়িতে তো কি আসে, ইলেকট্রিক বিল আসে জানিস, সেটা কোন এককে মাপা হয়? এই বিওটি বা কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, চলো দেখ এখানে কি লেখা আছে। এবার স্যার বলবি যে এটা আসছে কোথা থেকে। দেখ এটা আসছে কোথা থেকে, এটা একটু বুঝে নে। দেখ আমরা কি দেখলাম, পাওয়ার মানে কি, যেটা তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা মানে কি, যে বৈদ্যুতিক কার্য মানে ডব্লিউ দিয়ে লিখলাম ইনটু টাইম, তাই তো, বৈদ্যুতিক কার্য ইনটু টাইম। এবার এই ডব্লিউ মানে কি লিখতে পারি, পি ইনটু টি, পি ইনটু টি। এবার এই পি মানে কি রে, পি মানে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তোরা জানিস তড়িৎ ক্ষমতার একক সেটা কি, ওয়াট। ওয়াট। আর সময়ের একক কি, আমরা মেনলি কিনি সেকেন্ড। এবার দেখ হঠাৎ এটা বোঝাতে লেগে গেলাম কেন, যাতে কিলোওয়াট ঘন্টাটা কি সেটা বুঝতে পারিস। এটা বুঝতে পারলি যে তড়িৎ স্যার, তড়িৎ ক্ষমতা মানে কি স্যার, বৈদ্যুতিক কার্য বাই সময়। এটা বোঝা নিয়ে কোনো সমস্যা নেই, তাই তো, আশা করি কোনো সমস্যা নেই। ওকে চলো, তাহলে এই বৈদ্যুতিক কার্য মানে কি লিখতে পারি, তড়িৎ ক্ষমতা ইনটু সময়। তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট আর সময়ের একক সেকেন্ড। এবার যদি আমরা সময়টাকে সেকেন্ডে না নিয়ে ঘন্টা নিই, স্বাভাবিক আমার ইচ্ছা আমি অনেক বেশি সময় ধরে আমার ফ্যান চালিয়ে রাখছি, তখন যদি আমি যেটাকে বলবো, তাহলে আমরা কি করতে পারি, তখন বৈদ্যুতিক শক্তি খরচ কত হবে রে, ওয়াট ইনটু ঘন্টা। ওয়াট ইনটু ঘন্টা, তাই তো, ওয়াট ইনটু ঘন্টা। ঠিক যেমন কিলোগ্রাম, গ্রাম এগুলো তোরা পড়েছিস। এবার ওয়াটটাকে যদি কিলোওয়াটে নিই, তখন এটাই হয়ে যাবে তোর কিলোওয়াট ঘন্টা বা কিলোওয়াট ইনটু আওয়ার। কিলোওয়াট ইনটু আওয়ার, যেটার আর একটা নাম বিওটি। তো এই হচ্ছে ব্যবহার, এইভাবে আসছে জিনিসটা। তুই যদি ওয়াট সেকেন্ডে নিস তাহলে তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে ওয়াট সেকেন্ডে ইউনিটে। তুই যদি ঘন্টায় নিস ওয়াট ঘন্টা। তুই যদি ওয়াটে না নিয়ে কিলোওয়াট নিস, কারণ আমরা যখন বড় বড় ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস চালাই, বিভিন্ন ধরনের বাড়িতে যা যা চলে সেগুলো ওয়াটেও থাকে, ঘন্টাতেও থাকে, আমরা ইউজ করি। তো বেসিক্যালি এইটা ব্যবহার করা হয় আমাদের বৈদ্যুতিক সরবরাহ সংস্থা দ্বারা, বা এই ইউনিটে আমাদের বিলটা আসে। ওকে, আমরা অঙ্ক করব, চাপ নেই, আরো ভালো বুঝতে পারবি। তো দেখ মেনলি যেটা ধর 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন তুই একটা কিছু বাড়িতে চালাচ্ছিস, সেটা যদি 1 ঘন্টা চলে সেটাকেই বলা হয় 1 কিলোওয়াট আওয়ার বা বিওটি। তাহলে বিওটি কাকে বলে যদি আসে, সেই জন্য এটা হচ্ছে লেখা, যে আজকে এলো হয়তো বিওটি কাকে বলে। স্যার বিওটি কাকে বলে একটু বোঝান। তো এইটাই, যে ধর এমন একটা তুই কোন ইলেকট্রিক্যাল যন্ত্র কিনলি যেটা 1 কিলোওয়াট হারে শক্তি ব্যয় করছে, তাহলে 1 কিলোওয়াট তার ক্ষমতা। তো 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্রটা যদি 1 ঘন্টা চলে, তাহলে যে তড়িৎ শক্তিটা তোর খরচ হবে আর কি, সেটাকেই বলা হয় 1 কিলোওয়াট আওয়ার বা বিওটি। আর এই ফর্মুলাটা তোকে খুব ভালো করে মনে রাখতে হবে। 1 বিওটি বা কিলোওয়াট ঘন্টা মানে কি, ওয়াট ইনটু ঘন্টা বাই হাজার। স্যার এটা নতুন কি, খুব সোজা। কি দেখ, ওয়াট ইনটু ঘন্টা, ওয়াটকে যদি তুই হাজার দিয়ে ভাগ করিস কি হবে, কিলোওয়াট। কেন স্যার, খুব সিম্পল। দেখ ধর তোকে আমি বললাম কোনো কিছুর ওজন 1 গ্রাম, কোনো কিছুর ওজন 1 গ্রাম, তুই যদি গ্রামে না বলে কিলোগ্রামে বলিস কি হবে, তাহলে 1/1000 কিলোগ্রাম। এই তো 1/1000 কিলোগ্রাম বলি, তা একই তো। ওয়াট ঘন্টা ধর তড়িৎ শক্তিটা ব্যয় হচ্ছে, তুই কিন্তু আমাদের বৈদ্যুতিক সরবরাহরা কি ইউজ করে, বিওটি ইউনিটে আমাদের বাড়িতে ইলেকট্রিক বিল আসে,
তো বিওটি ইউনিট মানে কি স্যার? কিলোওয়াট আওয়ার। তার মানে কি, তুই যে ক্যালকুলেশনটা করবি ওয়াট ঘন্টাকে 1000 দিয়ে ভাগ করলেই কিলোওয়াট এসে যাবে। আমরা ব্যাকে এলে কি হয়, ভাগ করতে, এটা তো তোরা সব জানিস। ধর গ্রামে কিছু একটা দেয়া আছে, তুই কিলোগ্রামে করতে যাচ্ছিস, কি হবে 1000 দিয়ে ভাগ, সেম। এটা ওয়াট ঘন্টাকে 1000 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? কিলোওয়াট ঘন্টা। ঘন্টা ঘন্টা তো কমনই আছে, ঘন্টা ঘন্টার মতো তো বাজছেই, তাই তো? ওকে, বোঝা হয়ে গেল। এইটা আমাদের মনে রাখতে হবে, কেন স্যার অঙ্কতে লাগবে। পড়ে লাভ কি হবে? 3 নাম্বার পাওয়া যাবে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় প্রতি বছর আসে। ওকে, চলো পড়ে ফেলি তাহলে অঙ্ক দুটো, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে মোটামুটি। ওকে চলো, বোঝা যাচ্ছে ক্লাস? অবশ্যই কমেন্ট করবি আর বন্ধুদের শেয়ার করবি, যাতে প্রত্যেকে এই চ্যাপ্টারটা রেডি হয়ে যায়। ওকে চলো, চল এটা ডান। নেক্সট হচ্ছে আমাদের, দেখ অঙ্ক আছে, কি আছে? অঙ্ক আছে, যেগুলো ক নাম্বারে পড়ে স্যার? এগুলো 3 নাম্বারে পড়ে, ঠিক আছে? 3 নাম্বারে পড়ে। ওকে, এটা আমরা সলভ করব। কি আছে চলো দেখে নি। একটি বাড়িতে 400 ওয়াটের একটা রেফ্রিজারেটর প্রত্যেক দিন 7 ঘন্টা করে চলে। তার মানে ফ্রিজ আছে, সেটা 7 ঘন্টা করে চলে। কত তার তড়িৎ ক্ষমতা? 400 ওয়াট ক্ষমতাটা দিয়ে দিয়েছে প্রতি কিলোওয়াট আওয়ার। এবার কি হবে? ফ্রিজ তো মনের আনন্দে চালাচ্ছ, বাড়িতে কি হবে? ইলেকট্রিক বিল আসবে। সেই ইলেকট্রিক বিলটা কোন ইউনিটে আসে? বৈদ্যুতিক সরবরাহ সংস্থা থেকে কোন ইউনিটে পাঠায়? এক্ষুনি শিখেছি, কিলোওয়াট আওয়ার, বা এটার আর একটা নাম কি স্যার? বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। এই ইউনিটে পাঠায়। বলে দিচ্ছে যে তোর বাবাকে জিজ্ঞেস করবি বা যে ইলেকট্রিক বিল দেয় তাকে জিজ্ঞেস করবি, এটাকেই বলা হয় 1 ইউনিট। আমাদের ওইদিকে যেমন আমি যতটা জানি 1 ইউনিটের দাম হচ্ছে, মানে 1 ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ার বা 1 বিওটি খরচ করলে 9 টাকা বোধ হয়, যে বিল আসবে 9 টাকা 1 ইউনিট খরচ হলে। এবার আমাদের যেমন যা আসে, ধর কারো 200 ইউনিট খরচ হলো, তাহলে না 200 ইন্টু 9 1800 টাকা বিল আসবে। তো 1 ইউনিটটার মানই হচ্ছে কিলোওয়াট আওয়ার, ওকে, বা বিওটি ইউনিট। ওটাকে 1 ইউনিটে কত টাকা খরচ হচ্ছে? 6 টাকা। তাহলে এবার তুমি বাবা ফ্রিজটা 30 দিন চালিয়েছো, কদিন চালিয়েছো? 30 দিন। তাহলে কত বিল আসবে? তাহলে করে ফেলো। তাহলে তড়িৎ কি হচ্ছে? তড়িৎ শক্তি কতটা ক্ষয় হচ্ছে দেখো। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে দেখে নাও। ব্যয়িত তড়িৎ শক্তি কি হবে? ফর্মুলাটা লিখে দিয়েছি। ব্যয়িত তড়িৎ শক্তি মানে কি? P ইন্টু টি, তড়িৎ ক্ষমতা, ইন্টু সময়। এবার দেখো তড়িৎ ক্ষমতা কত? স্যার বলে দিয়েছে 400 ওয়াট, 400 ওয়াট হয়ে গেল। সময় স্যার কত? সময় দেখ 7 ঘন্টা করে, কিন্তু একদিন না, 30 দিন। তাহলে একদিনে 7 ঘন্টা হলে 30 দিনে 210 ঘন্টা, 210 ঘন্টা। তাহলে স্যার এটা কত হচ্ছে? 4 1 4, 4 2 8, 8 4, একটা দুটো তিনটে লাড্ডু, তিনটে শূন্য। তাহলে এবার স্যার ইউনিট কত হবে দেখো, সুন্দরভাবে মুখস্থ করার দরকার নেই, ভালো করে শেখ। তড়িৎ ক্ষমতার ইউনিট কত স্যার? ওয়াট। সময়ের ইউনিট কত? আমরা ঘন্টায় নিয়েছি, ওয়াট আওয়ার হয়ে গেল। কিন্তু স্যার বিল কততে আসছে? কিলোওয়াট আওয়ারে। তাহলে ওয়াট আওয়ারকে কি করে কিলোওয়াট করব? 1000 দিয়ে ভাগ করে দেবো। দেখো ওই জন্যই ফর্মুলাটা শেখানো হয়েছিল। দেখো ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করলেই তোমার যেটাই বিল আসে সেটা হয়ে যাবে কিলোওয়াট আওয়ার। ওকে চলো 1000 দিয়ে ভাগ করো। তাহলে এত খরচ হয়েছে তড়িৎ শক্তি, কিন্তু এটা ওয়াট আওয়ারে আছে। আমাকে 1000 দিয়ে ভাগ করে ইউনিটটা, এটা কত হবে? 84 কিলোওয়াট আওয়ার হয়ে গেল, যাতে আমাদের বাড়িতে বিল আসে যে ইউনিটে। তাহলে 1 ইউনিটের খরচ বা 1 কিলোওয়াটে খরচ 6 টাকা। তাহলে আমার কত পুড়িয়েছে ফ্রিজ চালানোর জন্য? 84। তাহলে মোট খরচ কত হবে বাবা? মোট খরচ কত হবে? রেফ্রিজারেটর চালিয়েছো বলে 1 ইউনিটে 6 টাকা খরচ হয়। এইটাকেই বলা হয়, ভালো করে মাথায় ঢুকিয়ে নে, 1 ইউনিট। ওকে, তো প্রতি কিলোওয়াট আওয়ারকে 1 ইউনিট বলা হয়। বাড়িতে দেখবি বাবা কাকারা বলে যে 1 ইউনিট 9 টাকা তোর এখন হচ্ছে
কারেন্ট প্রাইস, এইভাবে বলে। তো যত ইউনিট পড়িয়েছিস বা যে বাড়িতে বিল কাটতে আসে সেও বলে, যে সরকারি কর্মচারীটা আসে সেও বলে, দেখবি। তো 1 ইউনিটের এটাকে বলা হয় প্রতি কিলোওয়াট আওয়ার 6 টাকা। তাহলে তোর খরচ হয়েছে 84, তাহলে 84 ইন্টু 6 টাকা, এত রুপিস। তাহলে কত হবে আনসার? 4 6 24, 4 হাতে 2, 6 48, 504 টাকা ইলেকট্রিক বিল আসবে। ওকে, তাহলে ইলেকট্রিক বিল কত আসবে, তুই তোর যদি ডিজিটাল মিটার থাকে যে ইউনিট পড়ছে দেখবি ওই রকম রেঞ্জেই আসছে, তুই আজকে থেকে ক্যালকুলেটর করতে পারিস। ঠিক আছে, বাড়ির তোর এটা দেখবি, ইলেকট্রিক মিটারটা দেখবি, দেখে তোকে নতুন হলে তো ডাইরেক্ট যেটা উঠবে, নয় আগের মাস পরের মাসে হিসাব রাখলে সেটাকে পার ইউনিট যেটা তোদের এলাকায় চলছে, শহরে গ্রামে একটু তফাৎ হয়, সেটা দিয়ে গুণ করলে তুই বলতে পারবি যে 3 মাস পর বা 1 মাস পর তোর বাড়িতে কত বিল আসবে। ওখানে অনেক কিছু চলছে, কিন্তু একেবারে সেটা মিটার তো ওখানে ক্যালকুলেট করেই দিচ্ছে। ওকে, তাহলে আমাদের এখন কত বিল আসছে? 504 টাকা। ওকে, চলো নেক্সট দেখো। একটি বাড়িতে, এবার অন্য একটা অঙ্ক একই রকম, তো এটাও 3 নম্বরে পড়লে, ঠিক আছে, এরকম একটা পড়েছে, আগের মতো একটা পড়েছে আর কি। তো একটা বাড়িতে 4টি 40 ওয়াটের বাল্ব জ্বলছে, তাহলে টোটাল ক্ষমতাটা আমরা করে নিই, শিখে গেছি এখন। তাহলে মোট তড়িৎ ক্ষমতা, বা তড়িৎ ক্ষমতায় লিখছি, মোট তড়িৎ ক্ষমতা, মোট তড়িৎ ক্ষমতা সেটা কত? দেখ, 4টে বাল্ব জ্বলছে 40 ওয়াটের, তাহলে 4 ইন্টু 40, 4টে বাল্ব বলে একটা 40 ওয়াট হলে 4টে 4 ইন্টু 40, 3টে পাখা চলছে 80 ওয়াটের, তাহলে 3 ইন্টু 80 ওয়াট। আর কি চলছে? আর কিছু কি চালাচ্ছে? না না না, এই দু রকম জিনিস চালাচ্ছে, তাহলে এটা হয়ে গেল 160 আর এটা হয়ে গেল 240, মানে টোটাল 400 ওয়াট করে খরচ হচ্ছে। ওকে, এবার কি কোয়েশ্চেন দিয়েছে, এটা ইলেকট্রিক বিল বার করতে হবে না, মানে তোর কত টাকা খরচ বলতে হবে না, কিন্তু কত বৈদ্যুতিক শক্তি খরচ হয়েছে। শক্তি মানে কি? বেসিক্যালি কৃতকার্যটা বা বৈদ্যুতিক কার্যটাই। কার্য আমরা কি জানি? শক্তির রূপে থাকে, তো ওই বৈদ্যুতিক কার্যটাই এখানে বার করতে বলেছে। বৈদ্যুতিক কার্যটা কিভাবে বুঝলাম? এই যে দেখ লেখা আছে যে বৈদ্যুতিক শক্তি কত খরচ হয়েছে। তাহলে মোট তড়িৎ ক্ষমতা আমরা পেয়ে গেলাম 400 ওয়াট। কত মোট সময় লেগেছে সেটা বার করে নি, তাহলে এই দুটো গুণ করলেই আমরা তো ডব্লু পেয়ে যাব, বৈদ্যুতিক কার্য। কারণ বৈদ্যুতিক কার্য মানে কি? পি ইন্টু টি, ক্ষমতা ইন্টু সময়। তাহলে মোট সময় কত হয়েছে স্যার? দেখো, 30 দিন চলছে 7 ঘন্টা করে, মানে কত? 30 দিন চলছে 7 ঘন্টা করে, তাহলে 210, 30 ইন্টু 7, 210 ঘন্টা। এবার এই দুটোকে গুণ করে দাও, তাহলে ওয়াট আওয়ারে পেয়ে যাবে। তাহলে করে ফেলো, 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি, 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি কি হবে? গুণ করে ফেলো, 400 ইন্টু 210 ওয়াট আওয়ার, এতেও রাখতে পারো। এবার আমরা সাধারণত কি হয়, শক্তির ইউনিট এসআই তে জুল ইউজ করি, তো এটাকে জুলেও নিয়ে যেতে পারো। ওকে, এটাকে জুলেও নিয়ে যেতে পারো, জুল সেকেন্ডে। ওকে, সরি জুল সেকেন্ড বলি, ওয়াট মানেই তো জুল পার সেকেন্ড, তাহলে এটা আমরা জুলেও নিয়ে যেতে পারি। কিভাবে স্যার নিয়ে যাব? এটা কিভাবে করা যেতে পারে? ওই আওয়ারটাকে সেকেন্ডে নিয়ে চলে যাও। 210 ঘন্টা মানে কত? দেখ, এখানে রাখলেও ঠিক আছে। ওয়াট মানে কি রে? ওয়াটের আর একটা নাম তোরা জানিস, ওয়াটটা তো শর্টে হয়ে গেল। ওয়াট মানে কি রে? জুল পার সেকেন্ড। তাহলে ওয়াটের জায়গায় কি লেখা যায়? জুল পার সেকেন্ড। আর আওয়ারটাও যদি সেকেন্ডে নিয়ে যাস কি হবে? সেকেন্ড সেকেন্ড কেটে আমাদের ব্যয়িত তড়িৎ শক্তিটা কত হবে? জুলে আসবে। সেটাই এক্সামে জানতে চাই, সেই জন্য বলা হচ্ছে করতে। তাহলে করে ফেলো, 210 ঘন্টা মানে 210 ঘন্টাকে সেকেন্ডে করলে কি হবে রে? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 210 ইন্টু 3600 এত সেকেন্ড। তাহলে এটা গুণ কর বা এখানে বসিয়ে দে, তাহলে 400 ইন্টু 210 ইন্টু 3600 সেকেন্ড।
তাহলে এই ইউনিটটা এখন কি হয়ে গেল, আমরা ওয়াটের বদলে কি ইউজ করছি, কারণ ওয়াট আর একটা কার নাম, জুল পার সেকেন্ড, আর আওয়ারে না করে আমরা সেকেন্ডে করছি, সেকেন্ড সেকেন্ড কেটে গেল, তাহলে শক্তিটা আমাদের চলে এলো জুলে। তাহলে এই পুরোটা করলে কি হবে, 400 ইন্টু 3600 ইন্টু 210, এটা করলে পুরোটা আসছে মোটামুটি ধর 3 ইন্টু 3.02 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এটা করে দেখবি আসছে নাকি, খুব সিম্পল, জিরো গুলোকে একসাথে নিয়ে নে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মানে 10 টু দি পাওয়ার 5, আর বাদ বাকি পুরোটা গুণ কর, দেখবি এরকম আসবে। ওকে, পয়েন্টটা এই দিয়ে করে নিবি, বা তুই যদি ওরমও রাখিস কোনো প্রবলেম নেই। ওকে, বোঝা গেল? তো আনসার আসছে 3.02 ইন্টু 10 টু দি পাওয়ার 8 জুল। ওকে, চলো, তো এই ছিল আজকে আমাদের লেকচার। ওকে, আর হ্যাঁ, আর একটা যেটা পয়েন্ট, এই দেখ কিলোওয়াট ঘন্টা এই ইউনিটেও দেয় আর এই ইউনিটেও দেয়, অনেক সময় অ্যাম্পিয়ার ভোল্টেও দিয়ে রাখতে পারে। তাহলে তোর কাজ কি হবে, এই দুটো ফর্মই মনে রাখ, ঠিক আছে? চলো, ওকে, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দে জিনিসটা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট কর, লাইক কর ভিডিওটা। ওকে, আর কোন পার্ট বা কোন টপিকে লাগবে আমায় জানাস। ওকে, বাই, খুব ভালো করে পড়।